আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত অনলাইন আবৃত্তি প্রতিযোগিতার নবম পর্বে। আজ থেকে শুরু হচ্ছে সেরা ১০ বাছাই পর্ব। আপনারা ইতিমধ্যে জেনেছেন, এপ্রিল মাসের প্রতিটি পর্বে আমাদের প্রতিযোগীরা আবৃত্তি করবেন বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা। মে মাসের পর্বগুলোতে আমাদের আবৃত্তিকারদের আবৃত্তি করতে হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা। এই দুই পর্বের আবৃত্তিকারদের প্রাপ্ত নম্বর যোগ করে আমরা নির্বাচন করব সেরা ১০। নির্বাচিত সেরা ১০ আবৃত্তিকারকে নিয়ে আয়োজন করা হবে চূড়ান্ত পর্ব। তাই অভিভাবকদের আহ্বান জানাবো সংশ্লিষ্ট প্রতিযোগীর প্রাপ্ত নম্বর সযত্নে সংগ্রহ করে রাখতে। আরো একটি বিষয় জানাতে চাই, বাছাই পর্বে অংশ নেওয়া প্রত্যেক প্রতিযোগীকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হবে। তাহলে এবার চলুন আমরা পরিচিত হয়ে নিই আজকের বিচারক মন্ডলীর সাথে। বরাবরের মতো এবারও বিচারক হিসেবে আছেন আমাদের অতি প্রিয় দুজন মানুষ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান, কবিতা প্রেমী অধ্যাপক অসীম বিভাকর। আরেকজন বিশিষ্ট সংস্কৃতিজন, বাংলা উচ্চারণ নিয়ে দীর্ঘদিন ধরে যিনি কাজ করে যাচ্ছেন, গাজীপুর জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রাপ্ত জনাব লিয়াকত চৌধুরী। এছাড়া গত দুই পর্বের মতো আজও আমাদের সাথে বিচারক প্যানেলে আছেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য, সম্মিলিত সাংস্কৃতিক জোটের তথ্য ও গবেষণা সম্পাদক, মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা জনাব রেজিনা ওয়ালি লিনা। আজকের প্রতিযোগিতায় সভাপতিত্ব করছেন বহুমাত্রিক চিন্তার ধারক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী। সঞ্চালনায় আছে আমি সিরাজুল হক। প্রতি পর্বের মতো আজকের পর্বেও সম্মানিত বিচারকদের দেওয়া নম্বরের ভিত্তিতে সেরা আবৃত্তিকার নির্বাচন করা হবে এবং তাকে পুরস্কৃত করা হবে। ইতিমধ্যে গত পর্বের সেরা আবৃত্তিকারের কাছে পৌঁছে গেছে তার পুরস্কার। প্রিয় সচিব, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তিতে অংশ নিচ্ছেন মোট ৪৩ জন প্রতিযোগী। এর মধ্যে বাছাই পর্বে আজকের দিনে অর্থাৎ আজকের এই প্রথম আসরে মোট ১৩ জন আবৃত্তিকার আবৃত্তি আমরা শুনবো। এরা হলেন তাসফিয়া তাবাসসুম নুসাইবা, শারিন শাসমিন ইফরা, মুসাম্মদ লামিয়া রহমান, চিন্ময় সাহা, রাইয়ানা আহমেদ, বিরূপাক্ষ দেবনাথ, জাহিন মাহনুর, নবজিৎ সাহা, জারিন সুবহা ফিজা, আয়ুষ্মান বড়ুয়া, কাজী আফসারা ইমামা, সামিয়াত সামি এবং মেহজাবি নুহা। আজকের এই প্রতিযোগিতাটি ইকবাল সিটি কলেজ ও কচিকাঁচা একাডেমির ফেসবুক পেজ এবং ইকবাল সিটি কলেজ ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। তাহলে আর কথা নয়, চলুন আমরা আবৃত্তি প্রতিযোগিতায় ঢুকে পড়ি। আমাদের আজকের পর্বের প্রথম প্রতিযোগী গাজীপুর জেলার ছোট্ট বন্ধু তাসফিয়া তাবাসসুম নুসাইবা। নুসাইবা এখনো স্কুল জীবন শুরু করেনি। বিজ্ঞ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। খুকি তোমার কিচ্ছু বুঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ, ও ভেবেছে তারা উঠছে বুঝি, আমরা যখন উড়িয়েছিলাম ফানুস, আমি যখন খাওয়া খাওয়া খেলি, খেলার থালে সাজিয়ে নিয়ে নড়ি, ওভাবে বা সত্যি খেতে হবে, মুঠু করে মুখে দেয় মা পড়ি, সামনে তোর শিশু শিক্ষা খুলে, যদি বলি খুকি পড়া করো, দুহাত দিয়ে পাতা ছিঁড়তে বসে, তোমার খুকির পড়া কেমন তর, আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি, তোমার খুকি অমনি কেঁদে উঠে, ওভাবে বা এলো জুজু বুড়ি, আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বুকি, তোমার খুকি খিলখিলিয়ে হাসে, খেলা করছি মনে করো কি, সবাই জানে
বাবা বিদেশ গেছে, তবু যদি বলি আসছে বাবা, তাড়াতাড়ি চারদিকে খেতে চাই। তোমার খুকি এমনই বোকা হবা, ধোবা এলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা। আমি বলি আমি গুরু মশাই, ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা। তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকেও বলে যে মা গানুষ। তোমার খুকি কিচ্ছু বুঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ। ধন্যবাদ খুকি নুসাইবা। নুসাইবাকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন। স্কুলে যাওয়ার আগেই যত সুন্দর আবৃত্তি করলো, স্কুলে যাওয়ার পরে নিঃসন্দেহে খুব ভালো আবৃত্তি করবে। আমি নুসাইবাকে দিয়েছি বুঝিনে কত দিয়েছেন? 65। হ্যাঁ, আমি ওর এই শুরুটা আমার কাছে খুব ভালো লেগেছে, সুন্দর। ও নিশ্চয়ই আরো ভালো আবৃত্তি করবে, আরো এগিয়ে যাবে। শুরু থেকেই বেশ চমক লাগিয়ে দিয়েছে। আমি ওকে 66 দিলাম। এত ভালো শুরুটা, তার এত ভালো যে ওকে আমি 70 দিলাম। ধন্যবাদ। আমাদের এবারের প্রতিযোগী বিয়াম স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শারিন শাসমিন ইফরা। ইফরা পড়ছে কেজি শ্রেণীতে। ঠাকুর। মেঘের মধ্যে মাগো যারা থাকে, তারা আবার ডাকে আমায় ডাকে, বলে আমরা কেবল করি খেলা, সকাল থেকে দুপুর সন্ধেবেলা। সোনার খেলা খেলি আমরা ভুরি, রূপোর খেলা খেলি চাককে ধরি। আমি বলি যাবো কেমন করি, তারা বলে এসো মাঠের শেষে, সেই খালিতে দাঁড়াবে হাত তুলে, আমরা তোমার নেব মেঘের দেশে। আমি বলি মা যে আমার ঘরে বসে আছে চেয়ে আবার তরে, তারে ছেড়ে থাকবো কেমন করে, শুনে তারা হেসে মা ফেসে। তার চেয়ে মা আমি হব মেঘ, তুমি জানো হবে আবার চাঁদ, দুহাত দিয়ে ফেলবো তোমায় ঢেকে, আকাশ হবে এই আমাদের ছাদ। ঢেউয়ের মধ্যে মাগো যারা থাকে, তারা আমায় ডাকে আমায় ডাকে, বলে আমরা কেবল করি গান, সকাল থেকে সকল দিনমান। তারা বলে কোন দেশে যে ভাই, আমরা চলি ঠিকানা তার নাই, বলে কেমন করে যায়, তারা বলে এসো ঘাটে শেষে, সেই খাদিতে দাঁড়াবে চোখ বুঝে, আমরা তোমায় নেব ঢেউয়ের দেশে। আমি বলি মাঝে চেয়ে থাকে, সন্ধে হলে নাম ধরে মোর ডাকে, তাকে ছেড়ে থাকবো কেমন করে, শুনে তারা হেসে মা ভেসে। তার চেয়ে মা আমি হব ঢেউ, তুমি যেন হবে অনেক দূরের দেশ, লুটিয়ে আমি পর্বতে বাই করলে, কেউ আমাদের পাবে না উদ্দেশ। ইফরাকে ধন্যবাদ। হ্যাঁ, কেউ পাবে না উদ্দেশ। বোধহয় ঠান্ডা লেগেছিল একটু, এই জন্য মাঝে মাঝে একটু আটকে যাচ্ছিল। আমি ইফরাকে দিয়েছি 68। হ্যাঁ, রবি ঠাকুরের কবিতায় যে ধরনের আমরা লক্ষ্য করি, বিশেষ করে শিশুতোষ কবিতা বা শিশু কাব্যে বা খাপ ছড়াতে নানা জায়গাতে আমরা একটা নাটকীয় সংলাপ দেখি। সেই সংলাপগুলো শিশুরা চমৎকার করেই বলতে পারে। খুব ভালো করে বলেছে, ওকে আমি 70 দিলাম। আমি 71। সংলাপগুলো খুব সুন্দর ধরতে পেরেছে, বেশ কঠিন ছিল কবিতাটা। অসীম যেটা বললো ঠান্ডার ব্যাপার ছিল। 71।
ফরিদপুরের মুসাম্মদ লামিয়া রহমান আমাদের এবারের প্রতিযোগী। লামিয়া সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। পরে টাকুর টুকুর লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দিনের আলো নিভে এলো, সূর্য ডোবে ডোবে, আকাশ জুড়ে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাসর ঘন্টা বাজলো ঢং ঢং, ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এ পারেতে মেঘের মাথায় এক সমানিক জ্বালা, বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো গান, আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বাঁশি মানা, দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা, কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়, মেঘের খেলা দেখে কত খেলা মনে পড়ে, কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে, তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান। লামিয়াকে অনেক ধন্যবাদ। লামিয়ার সামনের কয়েকটা দাঁত পড়ে গিয়েছে, যাক সেই দাঁত আবার উঠে যাবে। সুন্দর পড়েছ, স্পষ্ট উচ্চারণ। আমি ওকে দিলাম 69। কবিতাটা খুব বিখ্যাত, বড়রাও খুব পড়ে কবিতাটা, বড়রা একটু অন্যরকম করে পড়ে, সেটা আমার ভালো লাগেনি, কিন্তু শিশুরা যা করে এটা খুবই মন দিয়েই করে এবং ওদের একটা নিজস্ব ঢঙেই করে। আমি মনে করি শিশুরাই হচ্ছে আমাদের জন্য এখন খুব বড় মাপের একটা আবৃত্তিকার হয়ে উঠবে, আগামী যে প্রজন্মটা সেটা হয়ে উঠবে, যদি না তারা ইউটিউবটাকে বেশি ফলো না করে, এবং বড়দেরকে সবকিছু যে ফলো করতে হবে তাও না। কবিতার ভিতরে লক্ষ্য করা যাচ্ছে, যে লক্ষ্য করবে যে ডোবে ডোবে, লোভে লোভে, ঠং ঠং, তারপরে দেশে দেশে, ফলে ফলে, এই যে মানে একটা ধ্বনির যে প্রবহমানতা সেটা তো চলে। সুন্দর করে ও বলেছে, আমি ওকে 72 দিলাম। মানে এত চমৎকার করে সে ছবিটা এঁকেছে, যেটা বড়রাও অনেক সময় আঁকতে পারে না, এবং পরিণতি বোধ ছিল তার বলার ভেতরে। আমার ভালো লেগেছে, আমি ওকে 75 দিলাম। ডেকে নিচ্ছি চিন্ময় সাহাকে। চিন্ময় বরিশাল জেলার আব্দুল হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2য় শ্রেণীর শিক্ষার্থী। কবিতা নিয়ে আসছে চিন্ময় সাহা। মাকাল লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। গৌরবর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল, জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরু মশাই বলেন তারে, বুদ্ধি জেনেই একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন বাদল, নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাঁকিয়ে যুগল ভুরু, তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায়, এ কি? সকলকে সে জানিয়ে দিল, নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহী তার বক্ষ দুরু দুরু। পুলির পরে বসিয়ে দাদা বললি কানে কানে, গুরু মশাই গাল দিয়েছেন, বুঝিসনি তার মানে? রাখাল বলে, কখনো না, মা যে আমায় বলেন শোনা। সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে,
তোমায় দেখিয়ে দেব, চলো তো এখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে। বেড়ার পরে লতায় যে থাক মা কাল ফুলে আছে। বললে, দাদা সত্যি বলো, শোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও, গাল ফুলেছে গাছে? মা কাল আমি বলে রাখাল দুহাত তুলে নাচে। দুয়াত কলম নিয়ে ছুটে খেলতে নাহি যায়। লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে। মেঝের পরে ছুটে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছি শুধু মা কাল চন্দ্র রায়। চিন্ময়কে ধন্যবাদ, অভিনন্দন, শুভকামনা। সুন্দর হয়েছে। আমি ওকে ৭৯ দিচ্ছি। চিন্ময় সাহা, ওর একটা বিশেষ দিক আমি লক্ষ্য করলাম। আমরা বড়দের বা অন্যদেরকে আমরা একটা ফিজিক্যাল প্রেজেন্স দেখতে চাই, অর্থাৎ শারীরিক যে উপস্থিতিটা, এটাও কিন্তু একটা বড় রকমের ব্যাপার। ও কিন্তু তা খুব সুন্দর করে দেখিয়েছে। ভাবাই যায় না যে ও কবিতা আবৃত্তি করছে। চমৎকার, ভালো লেগেছে তার এই শারীরিক উপস্থিতি। কিন্তু হাত নাড়ানোটার একটা কন্ট্রোল থাকতে হবে। সেই কন্ট্রোলটা মোরলেস মানে মোটামুটি সে ভালো করেছে বলে আমার খুব মনে হচ্ছে। আমি তাকে 79 দেব। আমিও 79 দিচ্ছি। এবারে আসবে আমাদের ঢাকার প্রতিযোগী রায়হানা আহমেদ। রায়হানা দ্বিতীয় শ্রেণীতে পড়ছে জিরাবো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে। চলে যাচ্ছি রায়হানার কাছে। ছুটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যেয়ে ছুটে বেড়াই, সকল ছেলে জুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। রায়হানা, তুমি অংশগ্রহণ করেছো, ভালো করেছো, কিন্তু বোধহয় ভেতরে একটু ভয় ছিল, একটু দ্বিধা ছিল। ঝেড়ে ফেলো। অংশগ্রহণ যখন করবে কোনো ভয়টাও রাখবে না, তাহলে অনেক ভালো করবে তুমি। এরপরে তুমি ভালো করেছো, আমি তোমাকে দিলাম 58। হ্যাঁ, একটু দ্বিধা ছিল। যারা ওকে শেখাবেন তাদেরকে প্রথমেই মনে রাখতে হবে, আমার একটা পরামর্শ, যেন শারীরিক উপস্থিতি থাকে। ওরা যেন বুঝতেই না পারে যে কবিতা আবৃত্তি করছে, খুব চাপাচাপি না করা। তাহলেই কিন্তু ওরা ওদের মতো করে কবিতা আবৃত্তি করবে এবং ওরা বারবার পড়তে পড়তে কবিতাকে ধারণই করতে পারবে। শিশুদের নানা গুণ আছে, এই গুণটাকে আমাদের বের করে আনতে হবে। আমি ওকে 60 দিলাম। 60। আমি ওকে 65 দিলাম। একটু আলতো আলতো করে বলছিল, ছোট মানুষ, উপস্থাপন করেছে, এটি একটি বড় ব্যাপার। মনে হয় তেমন যত্ন পাইনি, যত্ন পেলে সত্যি বাচ্চাটি অনেক ভালো করতো। বাচন খুব ভালো। বিরূপাক্ষ দেবনাথ আমাদের এবারের প্রতিযোগী। বিরূপাক্ষ মৌলভীবাজার জেলার দিব্যার্স রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ৩য় শ্রেণীর শিক্ষার্থী। রবীন্দ্রনাথের আবৃত্তি নিয়ে আসছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুরু ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা
তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। এ বাড়িতে ছোট ক্ষেত, আমি একলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বারেক ভিড়াও তরির কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক এসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকার নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থর বিথরে। এখন আমারই লৌহ করুণা করে, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। বিরূপাক্ষকে ধন্যবাদ। তবে বিরূপাক্ষের জন্য কবিতাটা বোধহয় একটু কঠিনই হয়ে গিয়েছিল। দুটা শব্দ দেখে যেন মনে হয় চিনি ওহারে, যেনটা বাদ পড়ে গিয়েছিল, এবং ক্ষণিক এসে কুলে এসে দুটাই এসে হয়ে গিয়েছে। এই কবিতার মধ্যে শব্দের বিভ্রাট যদি হয় তাহলে এটা আসলে মারাত্মক ত্রুটি। বিরূপাক্ষের প্রশিক্ষক যারা, অভিভাবক যারা, তারা বিষয়টা খেয়াল করবেন। এমনিতে চেষ্টা করেছে, আর বললামই তো আসলে কবিতাটা বয়সের তুলনায় একটু কঠিন হয়ে গিয়েছিল। আমি ওকে দিলাম 60। হ্যাঁ, বিরূপাক্ষের দু একটা জায়গা আমি একটু বলি। এই যে একটা কঠিন কবিতা এবং একটা ক্লাসিক কবিতা ও আবৃত্তি করলো, এর জন্য ওকে ধন্যবাদ। আচ্ছা, তুমি চেষ্টা করো না, অসুবিধার কিছু নেই, করতে করতে না একদিন তুমি ভালো হবে। তোমরাই তো আসলে চমৎকার একটা আবৃত্তির ধারা তৈরি করবে, আমি সেটা বিশ্বাস করি। তো কোনো কোনো জায়গাতে তুমি সরব প্রবাহটাকে একটু থামিয়ে দিয়েছো। জ্যোতি কিন্তু নতুন ধরনের কিছু জ্যোতিও তুমি দিয়েছো, ভালো ভালো লেগেছে। কিন্তু বলা যেতে পারে যে উচ্চারণের জায়গা এত মারাত্মক ত্রুটি আছে যে এটা একটু তোমাকে একটু ভালো করে শিখতে হবে। কোথায় বেলা না বেলা হবে, কোথায় কি হবে, একেলা না কোথায় একেলা হবে, এই জায়গাগুলোতে একটু নানা জায়গাতে একটু ভাবতে হবে, তাহলেই কিন্তু তুমি ভালো কিছু করতে পারবে। এই উচ্চারণের প্রযত্নটা আমাদের করতেই হবে, তা না আমরা কবিতা কি করে আবৃত্তি করবো। খুবই ভালো হয়েছে, তুমি এগিয়ে যাও। তোমাকেও আমি দিলাম 62। আমি 60 দিচ্ছি। যারা শেখাচ্ছেন তাদের কাছে বিনম্র অনুরোধ, প্রথমে উচ্চারণটি আয়ত্তে আনতে সাহায্য করুন শিশুকে। এই বয়সে যদি সে উচ্চারণ আয়ত্তে আনতে না পারে, বড় হলে এই ত্রুটিগুলো থেকে যাবে। আমরা হয়তো ভাববো যে সে প্রমিত বাংলায় বলছে, কিন্তু ওর একার ওকারের যে ঝোঁকগুলো, সেগুলো আঞ্চলিক পরিস্থিতির কারণে একটু এলোমেলো হয়ে যায়। সেই জায়গাগুলো একটু ঠিক করে দেবেন। সম্ভবত সে মুখস্থও করেনি, কিছু একটা দেখে পড়ছিল, যার ফলে সে ধারাবাহিকতাও রক্ষা করতে পারেনি। আমি তাকে 60 দিচ্ছি। আমরা ইতিমধ্যে জেনেছি এপ্রিল মাসের আমাদের প্রতিযোগীরা আবৃত্তি করবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা। মে মাসে নিয়ে আসবে তারা কাজী নজরুল ইসলামের লেখা কবিতাগুলো। এই দুই পর্বে প্রতিযোগীদের প্রাপ্ত নম্বর যোগ করে আমরা আমাদের সেরা 10 নির্বাচন করব।
নজরুলের যে কবিতা, যে কোনো কবিতা আবৃত্তির ভিডিও প্রতিযোগীদের পাঠাতে হবে 20 এপ্রিল 2020 তারিখের মধ্যে। আর আগের মতোই পাঠাবে iq.sidiqua@gmail.com এই ইমেলে। ভিডিওর ব্যাপ্তি সর্বোচ্চ 3 মিনিট ও 100 MB সাইজের মধ্যে হতে হবে। বাছাই পর্বে যারা অংশ নিচ্ছে তারা চূড়ান্ত পর্বে যেতে না পারলেও সকলকে শুভেচ্ছা পুরস্কার দেওয়া হবে। তো এবার দেখে নিচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী ঢাকা থেকে এসে অংশগ্রহণ করছে, নাম জাহিন মাহনুর। দ্বিতীয় শ্রেণীর জাহিন মাহনুর পড়ছে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পুরাতন ভৃত্য। ভূতের মতন চেহারা যেমন, নির্বোধ অতি ঘোর। যা কিছু হারায় গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর। উঠিতে বসিতে করি বাপান্ত, শুনেও শুনে না কানে। যত পায় বেত পায় না বেতন, তবু না চেতন মানে। বড় প্রয়োজন ডাকি প্রাণপণ, চিৎকার করি কেষ্টা। যত করে তারা নাহি পাই সারা, খুঁজে ফিরি সারা দেশটা। 3 খানা দিলে 1 খানা রাখে, বাকি কোথা নাহি জানে। 1 খানা দিলে নিমেষে ফেলিতে 3 খানা করি আনে। যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা। মহাকলরাপি গালি দিয়ে যাবে, পাজি হতভাগা গাধা। দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে, দেখে জ্বলে যায় পিত্ত। তবু মায়া তার ত্যাগ করা ভার, বড় পুরাতন ভৃত্য। ঘরের কর্ত্রী রুক্ষ মূর্তি বলে, আর পারি না কো। রহিল তোমার এই ঘর দুয়ার, কেষ্টারে লয়ে থাকো। না মানে শাসন বসন বাসন আসন আসন যত, কোথা কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতন। গেলে সে বাজার সারা দিনে, আর দেখা পাওয়া তার ভার। করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভৃত্য মেলে না আর। শুনে মহারেগে ছুটে যাই বেগে, আনি তার টিকি ধরে। বলি তারে, পাজি বেরো তুই আজি, দূর করেন নিনু তোরে। ধীরে চলে যায়, ভাবি গেল দায়। পরদিন উঠে দেখি, হুকাটি বাড়াই রয়েছে দাঁড়াই বেটা বুদ্ধির ঠেকি। প্রসন্ন মুখ, নাহি কোনো দুঃখ, অতি অকাতর চিত্ত। ছাড়ালে না ছাড়ি, কি করিব তারে, মোর পুরাতন ভৃত্য। বাহ, মানুষকে অনেক অনেক ধন্যবাদ। মুগ্ধ হয়ে শুনছিলাম। তবে ওই যে অনেক শব্দ, শেষের শব্দটা মার খেয়ে যাচ্ছিল। মাহানুর এই বিষয়টা একটু খেয়াল করবে। আমি মাহানুরকে দিয়েছি 75। ও আসলে এই যে বিখ্যাত কবিতা আসলে আমরা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। ও এমন সাবলীল ভাবে বললো যে মনে হচ্ছে যে সত্যি সত্যি আমার ধারণায় ঠিক, যে এই শিশুরা আসলে নতুন একটা ধারা তৈরি করবে। ওদেরকে যদি আমরা এখন প্রশিক্ষণ দিতে পারি, তাহলে ওরাই একটা নতুন ধারা তৈরি করবে। আমার এটা বিশ্বাস আসলে দাঁড়িয়ে গেছে। একটা অনুরোধ করব, কবিতা সবসময় আমরা বলি কণ্ঠ নির্ভর একটি শাস্ত্র। সেটাকে খুব বেশি যে আমাদের হাত বা মুখটা নাড়াতে হবে তা নয়, আসলে আসতে পারে স্বাভাবিকভাবে। কিন্তু এখানে অভিনয়ের জায়গাতে একটু কমিয়ে দিলেই বোধহয় ভালো। জায়গাটা হাত পা নেড়ে কম করতে হবে। আমাদের মুখের যে কণ্ঠ, যে ধ্বনি, যে সুর, তাকেই সামনে নিয়ে আসতে হবে। আমি ওকে 76 দিলাম। আমি দিচ্ছি 75। একটু দ্রুত বলে ফেলেছে, আর একটু চিৎকারের জায়গায় গিয়েছে। এই জায়গাগুলো নিয়ন্ত্রণ থাকলে এই কবিতাটি আসলে অসাধারণ একটি পরিবেশনা হয়েছে। সবগুলো শব্দ তার নিজস্ব উচ্চতায় সে প্রকাশিত হয়েছে। এটি খুব সুন্দরভাবে সে উপস্থাপন করতে পেরেছে। কিন্তু এই লয়ের ব্যাপারটা আর
চিৎকারটা না হয়ে যায়, ও নিজেও ক্লান্ত হয়ে যাচ্ছিল চিৎকার করতে, যে সেই জায়গাটা যদি প্রশিক্ষক যিনি আছেন তিনি খেয়াল করেন। 75 দিচ্ছি। সুধী মণ্ডলী, আমরা উপভোগ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতাগুলোর আবৃত্তি। আর এবারে আবৃত্তি নিয়ে আসবে নবজিৎ সাহা। নারায়ণগঞ্জের এই প্রতিযোগী হেরিটেজ স্কুলে পড়ছে 4র্থ শ্রেণীতে। নবজিৎ সাহা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রাণ। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। ধরাই প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারি অমর আলয়। তা যদি না পারি তবে বাঁচি যতকাল, তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল, নব নব সঙ্গীতের কুসুম ফুটায়। হাসি মুখে নেও ফুল তারপরে হাই, ফেলে দেও ফুল যদি সে ফুল শুকায়। নবজিৎ সাহা, ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। ওই যে যেটা বলছিলাম যে আসলে ভালো পড়ছে, কিন্তু এটি কি আসলে মানে ওদের বয়সের উপযোগী কিনা এই বিষয়টা একটু ভাবতে হবে। কারণ বাচ্চাদের জন্য রবীন্দ্রনাথের অনেক অনেক অজস্র কবিতা আছে, সেই কবিতাগুলো আমরা যেন ওদেরকে তুলে দিই। তারপরও সবকিছু মিলে ভালো হয়েছে। আমি নবজিৎকে দিয়েছি 77। আমি একটুখানি বলবো যে আসলে ওরা কি কবিতা আবৃত্তি করবে সে নিশ্চয়ই সেটা সিলেকশন আছে, নির্বাচন করতে হবে। কিন্তু কোনো কবিতা যদি তারা বড়দের করে এবং ভালো কবিতা, কঠিন কবিতা করে এবং তা যদি মোটামুটি আত্মীকরণ করতে পারে, তাহলে আমি খুব বেশি সমস্যা দেখি না। এই যে একটা মানবিক কবিতা, মানুষের জন্য ভাবা রবি ঠাকুরের, এটা অসাধারণ রবি ঠাকুরের একটা বিষয়, যেটা যে কোনো পরিপ্রেক্ষিতে এই কবিতাটা আমাদের যদি আমরা বারবার পড়ি, তাহলে আমাদের আসলে আমাদের যে সংকটগুলো তৈরি হয় এই বর্তমান সময়ে বিশ্বে, সেটা আমরা অতিক্রম করতে পারবো। বিভিন্ন ক্ষেত্রে বিষ্ণু কবি, আমি তাকে 78 দিলাম এই কবিতাটি পড়বার জন্য। আমিও ওকে 78 দিচ্ছি। ওর মিষ্টি একটা কণ্ঠস্বর আছে, ও যদি আবৃত্তির সাথে থেকে যায় চিহ্নযোগ্য অবস্থান তৈরি করতে পারবে। শুভেচ্ছা থাকলো, ওকে আমি 78 দিচ্ছি। পরবর্তী প্রতিযোগীকে ডাকার আগে একটি তথ্য জানিয়ে দিতে চাই। বাংলা ভাষা সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা, কবি ও বহুমাত্রিক লেখক সাজ্জাদ কাদির স্যারের ৭৪তম জন্মদিন উপলক্ষে আগামী ১৪ এপ্রিল বুধবার সকাল ১০টায় সাজ্জাদ কাদিরের কবিতা পাঠ ও আলোচনা সভার আয়োজন করা হবে অনলাইনে। একইভাবে ইকবাল সিটি কলেজ এবং কচিকাঁচা একাডেমির ফেসবুক পেজ থেকে এটি সরাসরি সম্প্রচার করা হবে। তো ডেকে নিচ্ছে আমাদের এবারের প্রতিযোগী রংপুরের জারিন সুফা ফিজাকে। জারিন সুফা ফিজা দি মিলেনিয়ার স্টার স্কুল অ্যান্ড কলেজের ৪র্থ শ্রেণী শিক্ষার্থী। জারিন সুফা ফিজা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পাড়ে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে,
আমি শুধু হাসি চুক্তি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, আমি তখন ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুঁয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি তখন বলবে, দুষ্টু ছেলে কোথা? আমি বলবো, বলবো না সে কথা। জন্য শুভকামনা। তবে কবিতা ভালো পড়েছে, সংলাপগুলো চমৎকার করেছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটু ধীরে হয়ে গিয়েছে, লয়টা একটু ধীরে হয়ে গিয়েছে। ধীরে হয়ে যাবার কারণে আমার কাছে মনে হচ্ছে স্বাভাবিকতা খানিকটা ব্যাহত হচ্ছে। এই বিষয়টা ফিজাকে একটু খেয়াল রাখতে হবে। ফিজার প্রশিক্ষক যারা, অভিভাবক যারা, তারা বিষয়টা খেয়াল রাখবেন। আমি ফিজাকে দিয়েছি 75। শিশু কাব্যগ্রন্থের মানে এত সব কবিতা মানে আবৃত্তিযোগ্য যে শিশুরা তার কথা বলবার ঢংটি শুরু থেকে কিন্তু তারা করে ফেলতে পারে। আমি যে বলছি যে মানে কবিতার ভেতরে একটা সংলাপ ধর্মিতা নিয়ে আসা, কারণ এটা হচ্ছে একটা যোগাযোগের মাধ্যম, অন্যের সঙ্গে যোগাযোগ তৈরি করা। কিন্তু রবি ঠাকুরের এই ধরনের কবিতা পড়লে কিন্তু ওরা শুরু থেকেই এই যে যোগাযোগ করবার জন্য তৈরি হয়ে যায়, সংলাপ তৈরি করতে পারে। আমার কাছে ভালো লেগেছে তার এই কবিতাটি, আমি তাকে 77 দিলাম। আমি 75 দিচ্ছি। আমারও অসীমের মতের সাথে একটা মত মিলে গিয়েছে যে একটু বিলম্বিত লয়ে পড়ার কারণে এর ভিতরে যে গতিটা ছিল, যে ছবিটা ছিল, সেটা ঠিক প্রাণ পায়নি। তবেও অনেক সুন্দর করেছে। হয়তোবা মনটা একটু অন্যদিকে ছিল, সে কারণে হতে পারে। তো কত দেব? 74 দেব। শুধু আবৃত্তিকার বাছাই করা নয়, আবৃত্তির মাধ্যমে শুধু বাংলা উচ্চারণ চর্চার মধ্য দিয়ে আমাদের এই আবৃত্তিকাররা কবিতার মর্মার্থ উপলব্ধি করবে, নিজের মননকে সমৃদ্ধ করবে। সেই লক্ষ্যে আমরা উপভোগ করছি অনলাইন আবৃত্তি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় এখনকার প্রতিযোগী আয়ুষ্মান বড়ুয়া। 4র্থ শ্রেণীর আয়ুষ্মান পড়ছে ঢাকার মোহাম্মদপুরে SFX গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলে। ডেকে নিচ্ছি আয়ুষ্মান বড়ুয়াকে। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র স্বাদ কবিতাটি। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুরি চাই, চুরি চাই, চুরি চাই, চুরি চাই, সে হাঁকে। চিনের পুতুল ঝুড়িতে তার থাকে। যায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাইকো তারা, হয় বা পাছে দেরি।
ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফিরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে। কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে। কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পরে পায়ের পরে। গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাজে। মা তারে তো পরায় না সাফ জামা, ধুয়ে দিতে চায় না ধুলো বালি। ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। একটু বেশি রাত না হতে হতে মা আমাদের ঘুম পাড়াতে চায়। জানলা দিয়ে দেখেছে পথে পাগড়ি পরে পাহাড়বালা যায়। আধার গলি, লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা 11টা, কেউ তো কিছু বলে না তাই লাগি। ইচ্ছে করে পাহাড়ওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি। আয়ুষ্মান বড়ুয়াকে অনেক ধন্যবাদ। আয়ুষ্মান বড়ুয়ার জন্য অনেক শুভকামনা থাকলো। তবে উচ্চারণ নিয়ে আমরা আসলে কথা বলতে চেয়েছিলাম না, কিন্তু যে র একটিও আসে এ বিষয়ে আরেকটু সচেতন হলে অনেক ভালো নাম্বার পাওয়ার সম্ভাবনা ছিল। আমি আয়ুষ্মান বড়ুয়াকে দিয়েছি 74। বিচিত্র স্বাদ রবি ঠাকুরের চমৎকার মানে শিশু কাব্যগ্রন্থের কবিতা, খুব ভালো। মানে শিশুদেরকে ঘুরে তুলবার জন্য, তার মানসিকতাকে গড়ে তুলবার জন্য রবি ঠাকুরের কত না চেষ্টা, কত না তার বিচিত্র স্বাদ শিশুদের ভিতরে তুলে দেয়। মাঝি হতে চায়, এটা সেটা নানা ব্যাপার আছে, সত্তর এখন বলা যাচ্ছে না। তুমি একটা জায়গাতে একটু এই মানে যেটা করেছো চুরি চায়ের ব্যাপারটা, যেটা তুমি করতে পারতে, চুরি চাই সে ফাঁকে, তারপরে দ্বিতীয়বার বলার দরকার নেই, তারপরে তুমি তা করেছো, ঠিক আছে, অসুবিধার কিছু নেই, করেছো, ভালো করেছো। কিন্তু আমি বলতে চাই, সত্যি সত্যি তুমি নিশ্চয়ই বুঝেছো যে রবি ঠাকুর কি কারণে এই কবিতাটি লিখেছে। সব সব জীবনটাই কবির জন্য আসলে আয়ত্তে আনা দরকার, বোঝা দরকার যে কোন জীবনটা কি। ঠিক আছে, ধন্যবাদ। তা নিশ্চয়ই তুমি শিখবে, আরো কবিতার অর্থ শিখবে। তোমাকে আমি 75 দিলাম, 75। 76 দিচ্ছি। পরিবেশনা ভালো লেগেছে। উচ্চারণে যে ত্রুটিগুলো আছে সেগুলো বর্ণমালার উচ্চারণ ঠিক করে নিলে আয়ত্তে চলে আসবে। খুব সুন্দর। চলে যেতে হচ্ছে চাঁদপুর। তার আগে আবারও জানিয়ে দিতে চাই, বাংলা ভাষা সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা কবি ও বহুমাত্রিক লেখক সাজ্জাদ কাদি স্যারের ৭৪তম জন্মদিন উপলক্ষে আগামী 14 এপ্রিল 2021 তারিখ বুধবার সকাল 10টায় আয়োজন করা হয়েছে অনলাইনে সাজ্জাদ কাদিরের কবিতা পাঠ ও আলোচনা সভা। ইকবাল সিদ্দিকী কলেজ ও কচিকাঁচা একাডেমির ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। এবারে আবৃত্তি করতে আসছে কাজী আফসারা ইমামা। চাঁদপুরের মাতৃছায়া কিন্ডারগার্টেন স্কুলে সে 4র্থ শ্রেণীতে পড়ছে। আসবে কাজী আফসারা ইমামা। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীরপুরুষ কবিতায় মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো
এলেম কোথা? আমি বলছি ভয় করো না বাবু, ওই দেখা যায় মরা নদীর সোঁতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুরের নেই তো কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময়, হা রে 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 রে, ওই যে কারা আসতেছে ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুরের দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন মা করো। হাতের লাঠি মাথায় ছাকলা চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো, হা রে 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 রে। তুমি বললে যাস না খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি সে লড়াই গেছে থেমে। তুমি তখন পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকার সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। ইমামাকে অনেক ধন্যবাদ, খুব মজা করে পড়ছিলেন। তবে কোথাও কোথাও তো একটু সমস্যা হচ্ছে, আরো কয়েকবার পড়লে সেই সমস্যাগুলো কেটে যাবে। তোমার জন্য অনেক শুভকামনা থাকলো। আমি ইমামাকে দিয়েছি ৭৬। দিতে পারছি না, আমি শুনতে পারি নেই যে কোনো কারণেই হোক, তো আমার নাম্বারটা দেওয়া সম্ভব হচ্ছে না। আমি ৭৮ দিচ্ছি, ভালো পড়েছে, কিন্তু যেটা হচ্ছে যে উচ্চারণ আয়ত্তে আনতে আরেকটু সময় লাগবে, কিন্তু টেম্পো ভালো ছিল, পজ বা চরিত্র নির্মাণে তার যে একটা মিশিয়ানো সে দেখাতে পেরেছে। ৭৮ দিচ্ছি। কাজী আফসার ইমামা, তোমার টেনশনের কিছু নেই। লিয়াকত স্যার তোমার আবৃত্তি শুনতে পাননি বলে নাম্বার দেননি, তা নিয়ে তোমার মন খারাপ করে কিছু নেই। আমরা যে যারা মাননীয় বিচারক মন্ডলী যে দুজন নাম্বার দিয়েছেন, তাদের নাম্বারকে গড় করে আমরা তোমার মোট নাম্বারটা বের করব। তো যাই হোক, এবারে আমি দেখে নিচ্ছি গাজীপুরের মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী সামিয়াত সামিকে। সামি এবারে কবিতা নিয়ে আসছে। ২ বিঘা জমি, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু বিঘা ২ ছিল মোর ভূঁই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন বুঝেছ পেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাঁই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগান খানা। পেলে ২ বিঘে প্রস্থে ওদিকে, সমান হইবে টানা। ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটে খানি। সপ্তপুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। দৈন্যের দায়ে বেঁচি বসে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। আঁখি করি লাল, রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে। কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে। করিল ডিক্রি সকলি বিক্রি,
মিথ্যা দেনার ক্ষতে এ জগতে হায় সে বেশি চায়, আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখে দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য, কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। ভূদরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভূমি, তবু নিশিদিনে ভুলিতে পারিনি সেই 2 বিঘে জমি। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16, একদিন শেষে ফিরি বাড়ে দেশে, বড়ই বাসনা হলো। সামিয়া সামিকে ধন্যবাদ। কবিতার আবেগ মোটামুটি ধরতে পেরেছে, তবে কোথাও কোথাও একটু সমস্যা হয়েছে। আর একটু সতর্ক হতে হবে, সচেতন হতে হবে, কেন আমরা বলছি যে ভাব অনুযায়ী শেষটা অনেক ক্ষেত্রে একটু অসঙ্গতিপূর্ণ মনে হয়েছে। আমি সামিকে 77 দিয়েছি। আমি একটা জায়গা কি একটু ভুল করলো, বিঘা বলেছে, ওখানে হবে বিঘে। এইটা আসলে অনেক সময় অনেকেই ভুল করে। যাই হোক, এই বয়সে এত গুরুত্বপূর্ণ একটা কবিতা পাঠ করা কম কথা নয়। আমিও তাকে 77 দিলাম। আমি 78 দিচ্ছি। 78 দিচ্ছি, এবং সে মূলত কবিতাটির মর্মার্থ বুঝতে পেরেছে। একটু উচ্চারণ ত্রুটি ছিল, আর কবিতা সম্ভবত শেষের অংশটুকু শুনতে পারলে আমাদের নাম্বার দেওয়া আরো সহজ হতো। ওই জায়গাটুকু নম 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 বাংলাদেশ নম, ওই জায়গাটুকু যদি আসতো তবে হয়তো অন্যরকম ভাবে কবিতার সমাপ্তিটা আমরা বুঝতে পারতাম। আমাদের আজকের এই পর্বের শেষ প্রতিযোগীকে ডেকে নেওয়ার আগে আবারও বলে দিতে চাই, চলছে বাছাই পর্ব। পুরো এপ্রিল মাস জুড়ে আমরা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি শুনবো। বাছাই পর্বের দ্বিতীয় অংশে অর্থাৎ মে মাসে আমরা শুনবো কাজী নজরুল ইসলামের কবিতা। এই 2 পর্বে অর্থাৎ এই 2 আসরে কবিতা আবৃত্তিতে যারা অংশ নিচ্ছ তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর যোগ করে আমরা সেরা 10 বাছাই করব। নজরুলের যে কোনো কবিতা আবৃত্তির ভিডিও আগামী 20 এপ্রিলের মধ্যে অবশ্যই iq.siddqiqee@gmail.com এই ইমেলে পাঠাতে হবে। আগের মতোই ভিডিওর ব্যাপ্তি সর্বোচ্চ 3 মিনিট ও 100 MB সাইজের মধ্যে হতে হবে। আমি ইমেল নাম্বারটা আবারও বলছি, iq.siddqiqee@gmail.com। ভিডিওর ব্যাপ্তি হবে সর্বোচ্চ 3 মিনিট এবং অবশ্যই 100 MB সাইজের মধ্যে হতে হবে। বাছাই পর্বে যারা অংশ নিচ্ছে তারা চূড়ান্ত পর্বে যেতে না পারলেও সকলেই শুভেচ্ছা পুরস্কার পাবে। আর দেরি নয়, ডেকে নিচ্ছে আমাদের সর্বশেষ প্রতিযোগী আজকের পর্বের মেহজাবি নূর নুহা। নুহা পড়ছে 4র্থ শ্রেণীতে। তার স্কুলের নাম কচি কাঁচা একাডেমি। আবৃত্তি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মাচুরে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়া ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেন যেন
নুহাকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, শুভকামনা। ভালো করছিলেন। অনেক বড় কবিতা তো, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে পুরো কবিতাটা মুখস্থ করতে পেরেছ, এর জন্য তোমাকে আরেকবার অভিনন্দন। আমি নুহাকে দিয়েছি 76। রবি ঠাকুরের এই কবিতাটা আমি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের মুখেই কণ্ঠে শুনেছি। উনি একটু বেশি নাটকীয়তা করেছেন কবিতাটা, এবং সেখানে বোধহয় দরকারও আছে। সুর প্রধান করে তোলেন তিনি আবৃত্তিতে। তো যিনি পড়লেন তিনি হয়তো অতটা নাটকীয়তা করতে চাননি, কিন্তু তার ভিতরে একটা কন্ট্রোল আছে, মানে নিয়ন্ত্রণ আছে, সেটাও কম কথা নয়। আমি মনে করি যে যতই সম্ভব এর ভিতরে অনেক কিছুই করা যায়, কিন্তু আমাদের নিয়ন্ত্রণটা রাখতে হবে। কারণ কবিতা অত ভার তো সহ্য করতে পারে না, কবিতার নিজস্ব একটা ভার থাকে, সেই ভারের ভিতরেই তাকে রাখতে হবে। বেশি ভার দিলে তো কবিতা চলবে না। তো সেই জন্য পার্থক্য হচ্ছে নাটক এবং কবিতার ভিতরে নাটকীয়তা, এটা বুঝতে হবে। আমি তাকে 77 দিচ্ছি। 76 দিচ্ছে। একে একে আমরা উপভোগ করলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তির প্রথম পর্বের 13 জন প্রতিযোগীর আবৃত্তি। এখন অপেক্ষায় আছি এই সপ্তাহে সেরা আবৃত্তিকারের নাম জানার জন্য। সম্মানিত বিচারকদের দেওয়া নম্বর অনুযায়ী এই সপ্তাহে সেরা আবৃত্তিকারের নাম ঘোষণার আগে আজকের প্রতিযোগিতা সম্পর্কে বিচারকদের মতামত শুনব। প্রথমেই বলবেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য, সম্মিলিত সাংস্কৃতিক জোটের তথ্য ও গবেষণা সম্পাদক এবং মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা জনাব রেজিনা ওয়ালি লিনা। তারপর বলবেন বিশিষ্ট জন যিনি দীর্ঘদিন ধরে বাংলা উচ্চারণ নিয়ে কাজ করে যাচ্ছেন, গাজীপুর জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রাপ্ত, ব্রিটিশ কাউন্সিল আয়োজিত নাট্যতত্ত্বের উপর লন্ডনে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত আমাদের অতি প্রিয় জনাব লিয়াকত চৌধুরী। এবং সবশেষে বলবেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান, কবি প্রেমী, মিষ্টি হাসি অধ্যাপক অসীম বিপাকর। চলে যাচ্ছি বিচারক মণ্ডলীর কাছে। অনেক মুগ্ধ হয়ে আমরা শুনছিলাম শিশুদের আবৃত্তি এবং বিষয় নির্বাচনে চর্চা কেন্দ্র যে আয়োজন করেছে রবীন্দ্রনাথ ঘিরে তার কবিতা নিয়ে শিশু মননের যে মনোজগৎ, তাকে পরিচর্যার জায়গাটি তুলে ধরছে। সেটি একটি মূল্য আছে এবং এর একটি প্রভাব এদের জীবনে অবশ্যই থাকবে। রবীন্দ্রনাথ আমাদের এমনভাবে গড়ে তোলেন, এমনভাবে বুঝতে শেখান এবং এমনভাবে বাঁচতে শেখান যেখানে জীবন সত্যি হয়ে ওঠে, তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। তো এই আবৃত্তিগুলোর ভেতর থেকে, কবিতাগুলোর ভেতর থেকে রবীন্দ্র মনন কিরকম ছিল, শিশুতোষ চিন্তায় রবীন্দ্রনাথ কত প্রাগ্রস্যর জায়গা থেকে কবিতাগুলো লিখেছেন, ছড়াগুলো লিখেছেন, মুগ্ধতার শেষ নেই। কিন্তু আমরা তো আবৃত্তি করতে আমাদের কিছু কলা কৌশল অবলম্বন করতে হয়। কেন করতে হয়? আমরা যে বোধটি পাচ্ছি, যে বিশ্বাসটি পাচ্ছি, যে ছবিটি পাচ্ছি, সেটি আমরা অন্য জনদেরকে জানাতে চাচ্ছি, যারা শুনছে তাদেরকে জানাতে চাচ্ছি। যে যত ভালো করে কণ্ঠচিত্র আঁকবে তার ছবিটি এবং দুটোই সুন্দর হবে এবং ভালো লাগবে। আজকের আয়োজন এই দিক থেকে খুবই সুন্দর একটি আয়োজন ছিল। বিচারক হিসেবে আমাদের তো একটা বাজে কাজ করতে হয়, নম্বর দিতে হয়। এই নম্বরটা নিয়ে ভাবনার কিছু নেই, অভিভাবকরাও ভাববেন না।
এটি আসলে একটু উস্কে দেয়া, যে জায়গাগুলোতে একটু কাজ করলে আরো ভালোভাবে ব্যাপারগুলো উঠে আসবে সেইটুকুনের যত্ন নেওয়া। আসলে ওই যে মাতৃভাষার পরিচর্যার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, শিশু বয়সেই সেটি অর্জন করতে হয়। আশা করব এই আবৃত্তি প্রতিযোগিতার সাথে যুক্ত সকল শিশুরই সেই ভাষিক জীবনের সৌন্দর্যটি আমরা আগামীতে অবশ্যই পাব। তাদের ব্যক্তিত্বে প্রমিত বাংলা ভাষার একটি সাবলীল ছাপ থাকবে, যা রবীন্দ্রনাথকে দিয়ে শুরু হলো কিংবা নজরুলকে দিয়ে শুরু হলো। অনেক অনেক কৃতজ্ঞতা আয়োজকদেরকে এবং শুভেচ্ছা ও আশীর্বাদ অংশগ্রহণকারীদেরকে। ধন্যবাদ। মাইকেল মধুসূদন একবার বলেছিলেন তার বন্ধুকে যে তুমি আমার কবিতাটা পড়ো পড়ো পড়ো, আমি নতুন ধরনের কবিতা লিখেছি, সেটা না পড়তে পড়তে কিন্তু তুমি পারবে না। মাইকেল মধুসূদন এই কথাটা আমার খুব মনে পড়ে। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি শিশুদের কবিতা কিভাবে আবৃত্তি করতে হবে তা তিনি নিজেই আবৃত্তি করে দেখিয়েছেন, যে কি করে করতে হয়। অসাধারণ তার আবৃত্তির ব্যাপারটা। আমি খুব মানে কালেকশন করে করে সংগ্রহ করে করে তার নিজস্ব স্বরের কবিতা আমি শুনেছি। একটু সুর দেন বটে, কিন্তু তিনি তার কবিতা আবৃত্তি আমাদের আসলে খুব অনুসরণ করতে হবে যে কিভাবে করা যায়, শিশুদের কবিতা করা যায়। আমি এই কথা বলছি এই কারণের জন্য, তার আগে একটু কথা বলে নিই যে রবি ঠাকুর আসলে তিনি যে কবিতা লিখেছেন সেখানেও কিন্তু কি করে আবৃত্তি করতে হয় সেটা কিন্তু পরিষ্কার করে একটুখানি বলাও আছে যে কি করে করতে হবে শিশুদেরকে। এই যে মানে শিশুদেরকে তৈরি করার ব্যাপারটা, এটা রবি ঠাকুর কিন্তু অনেক সময় করে দিয়েছেন আহ, এবং করতে পেরেছেন। যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করি রবি ঠাকুরের কবিতা আবৃত্তি, তাহলে আমরা শিশু শিক্ষাটাও পেয়ে যাব, আবৃত্তি শিক্ষাটাও পেয়ে যাব রবি ঠাকুরের আবৃত্তির ভিতর দিয়ে। আমি শেষে একটু বলতে চাই, আমার যে সামান্য পড়াশোনা এবং গবেষণা, তাতে যে আমাদের যে মস্তিষ্কের যে গঠন, সেই গঠনটা কিন্তু খুব বেশি দিন তৈরি হয় না। অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত খুব বেশি হয়ে যায় আমার ধারণা যেটুকু বলতে চাচ্ছি। তারপরে আর মস্তিষ্ক তৈরি করা যায় না, মানে মস্তিষ্কের গঠনটা যেন অনেকটা হয়ে যায়। হয়তো ধরি ম্যাট্রিক পর্যন্ত হয়তো হতে পারে, তার বেশি না, মানে খুব অল্প সময়ের ভিতরে মস্তিষ্ককে তৈরি করা যায়। সেজন্য আমি বলতে চাচ্ছি এই কথাটাই যে শিশু শ্রেণী একবারে প্রথম শ্রেণী থেকে যা পড়ছে না, একবারে মানে প্রি স্কুলিং থেকে আরম্ভ করে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত বা সপ্তম শ্রেণী পর্যন্ত যদি আমরা ওদেরকে ভালো করে শেখাই, তাহলে আমরা ওদের তৈরি করতে পারবো। এখন তৈরি করার যে কৌশল, সেটা এক একজনের এক এক রকম থাকবে, কিন্তু একটা জায়গাতে খুব পরিষ্কার থাকতে হবে যে কবিতার ছন্দটা এবং কবিতার যে অর্থটা তাকে পরিষ্কার করে একটু দিতে হবে। তারপরে বারবার পড়ে পড়ে শিশু তার মতো করে আবৃত্তি করবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি, অনেকে খারাপ ধারণা করতে পারেন যে আসলে বড়রা যে কবিতাগুলো পড়েন, কবিতাকে তারা অন্য জায়গাতে নিয়ে যান, তাদের মতো করে কবিতাকে তারা দেখেন, তাদের মতো করে তারা স্বরের কাঁপুনি, স্বরের ড্রামাটিক অ্যাপ্রোচ গুলো দেখতে থাকেন, ইদানিং যা লক্ষ্য করছি। সেখানে কবিতা আসলে কবিতাটা অন্য দূরে চলে যায়, কবিতাকে আর কবিতা থাকে। শিশুরা যাই কিছু করুক, যতই টানাটানি করুক, এটি টেনে বলুক, কবিতা থাকে ওখানে, ওরা কবিতার ভেতরে থাকে। আসলে নিজের কণ্ঠটাকে অতটা বাজিয়ে একবার ড্রামা করে নাটক করে তোরে কবিতাকে নষ্ট করতে চায় না। অতএব আমাদেরকে এই শিশুদের দিকেই লক্ষ্য রাখতে হবে। শিশুরা যাতে এই যে আমরা যা কাজটা করছি, প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী যে প্ল্যাটফর্মটি তৈরি করলেন আমাদের থেকে, আমরা সেখানে বিচারক হিসেবে আসছি, আমাদেরও একটা দায় পড়ে গেছে তার জন্য আমরাও এই শিশুদেরকে কতটা উৎসাহিত করে, কতটা আসলে ভালো একটা উপায় দিয়ে শিশুদেরকে আমরা এই কবিতার ভেতরে নিয়ে আসবো। বিশেষ করে অন্য কবিতা আমরা করেছি, এবার আমরা রবি ঠাকুরের কবিতা করছি। রবি ঠাকুরের কবিতার ভেতরে যে বক্তব্য, যে বিষয়, যে ফর্মের যে বলা যেতে পারে যে ফর্মের যে নিরীক্ষণ পরীক্ষণ, সব মিলিয়ে তিনি কাজ করেছেন। তার তো আসলে নিরীক্ষণের শেষ নেই রবি ঠাকুরের। সেই জায়গাগুলোতে আমাদের যদি পরিচয় করে দিতে পারি শিশুদেরকে, তাহলেই কিন্তু আমরা খুব বড় ধরনের একটা কাজ করতে আমরা চাই। এবং আমাদের সঙ্গে লীনা আপা আছেন, হয়তো আগামীতে ভারত থেকে আর একজন যুক্ত হবেন আমাদের সঙ্গে, সেলিম দুরানি বিশ্বাস।
আরেকজন মানে 4 জন হতে পারে আমাদের। লীলা আপা থাকুন এবং তাকে তো আমরা সবসময় আহ্বান করছি। তাহলে 4 জনের ভিতর থেকে আমরা নতুন করে আমরা আবার মানে টিমটা একটু বড় হতে পারে। আমি এটা একটু অনুরোধ করবো প্রিন্সিপাল ইকবাল সিটিকে যে আমরা আরো এই ধরনের করতে পারি কিনা। তাহলে শিশুদের ব্যাপারে আমরা নতুন একটা ধারা তৈরি করতে পারবো এবং মনে করতে পারবো যে আমাদের সামনে শিশুরাই একটা বড় একটা প্রজন্ম তৈরি হবে, আবৃত্তির প্রজন্ম তৈরি হয়ে যাবে। সেখানে বড়দের জায়গাটা একটু থাকুক না অন্য জায়গা। আমরা শিশুদেরকে তৈরি করবার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। আমি সেটা আশা করি এবং বিশ্বাস করি। আমার যে আবৃত্তি প্রশিক্ষণের ভিতর যে আমি যে দেখছি তাতে খুব বড়রা খুব একটা বেশি আমি পারিনি, তাদের নড়াতে পারিনি, কিন্তু শিশুরা খুব আস্তে আস্তে দেখেছি যে ওরা তো খুব নিতে পারে এই জায়গাটা। প্রথম পারে না, পরে কিন্তু এমন ভাবে নেয় যে আমাকে বিস্মিত করে তোলে। এটা আমার অভিজ্ঞতা। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাই। এর আগে লীনা আপা বলেছেন, ভালো বলেছেন, রসিম বলবেন এবং আমরা তারপরের দিকে আবার শেষের দিকে চলে যাবো। আমরা এই পর্বের তিনি শ্রেষ্ঠ বলেন তার সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ লিয়াকত ভাই, ধন্যবাদ লীনা আপা, ধন্যবাদ বন্ধুবর ইকবাল সিদ্দিকী, ধন্যবাদ সঞ্চালক। আমি শুধু রবীন্দ্রনাথের কি হলো ওই কথাটা যেন আমরা মাথায় রাখি, মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। আমি আবার বলছি, মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। অর্থাৎ আমাদের সেই দ্বিধাটুকু ঝেড়ে ফেলতে হবে। আমাদের ভেতরের যে সংকোচ, সেই সংকোচটুকু তাড়িয়ে দিতে হবে, তাহলেই আমরা দাঁড়াতে পারবো। অংশগ্রহণ করেছে সবার জন্য শুভকামনা থাকলো। সবাইকে অনেক অনেক অভিনন্দন, সবাইকে ধন্যবাদ। মূল্যবান মতামতের জন্য বিজ্ঞ বিচারক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকের প্রতিযোগিতার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ঘোষণা করা হবে এই সপ্তাহের সেরা আবৃত্তিকারের নাম। তার আগে আমি আবারও মনে করিয়ে দিতে চাই, মে মাসে প্রতিযোগীরা আবৃত্তি করবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা। নজরুলের যে কোনো কবিতা আবৃত্তির ভিডিও 20 এপ্রিলের মধ্যে iq.siddiquee@gmail.com এই ইমেলে পাঠাতে হবে। আগের মতোই 3 মিনিটের ব্যাপ্তির ভিডিও, সর্বোচ্চ 100 MB সাইজের মধ্যে। তাহলে আর অপেক্ষা নয়, আজকের অনুষ্ঠানের সভাপতি, বহুমাত্রিক চিন্তার ধারক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী স্যারকে সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের পর্বের এই সপ্তাহের সেরা আবৃত্তিকারের নাম ঘোষণা করার জন্য। আনমিউট করে নিতে হবে। সঞ্চালককে ধন্যবাদ। শ্রদ্ধেয় বিচারকদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। তারা তাদের জীবনের অনেক মূল্যবান সময়কে ব্যয় করছেন এই একটা কাজে, যেখানে আসলে তেমন কোনো স্বীকৃতি নেই। তারপরেও তারা নতুন প্রজন্মের কথা ভেবে এই যে সময়টুকু দিচ্ছেন, এই জন্য তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, প্রতিযোগিতায় এবং দেখছেন, মন্তব্য করছেন, তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। শেষ মুহূর্ত, আজকে আমার একটা বিষয় খুব ভালো লাগছে, বিচারকদেরকে এই জন্য আবারও ধন্যবাদ যে 1 ঘন্টার মধ্যে আজকে এই প্রতিযোগিতা শেষ হয়েছে এবং এটা করতে পারলে আসলে খুবই ভালো হয়। এখন যদিও 1 ঘন্টা 11 মিনিট চলছে প্রোগ্রামটি, আমাদের কথা বলার কারণে আরো 11 মিনিট ব্যয় হয়েছে, কিন্তু তারপরেও 1 ঘন্টার মধ্যে আবৃত্তিটি শেষ করতে পারলে আসলে সবার জন্যই খুবই ভালো হয়। আপনাদের জন্যও হয়, আমাদের জন্যও হয়, যারা দেখেন তাদের জন্যও ভালো হয়। সেই জন্য আপনাদেরকে আলাদাভাবে ধন্যবাদ জানাচ্ছি। যে কথাটি সঞ্চালক বারবার বলেছেন, আমাদের যে সংগঠন বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র, এই চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা কবি ও বহুমাত্রিক লেখক সাজ্জাদ কাদিরের ৭৪তম জন্মদিন ১লা বৈশাখ।
14ই এপ্রিল। সেই দিন এটা কোনো প্রতিযোগিতা হবে না, সকাল 10টায় আমরা আলোচনা করব তাকে নিয়ে এবং তার কবিতা পাঠ করব। এই পাঠের মধ্য দিয়ে তাকে আমরা স্মরণ করব, শ্রদ্ধা জানাবো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সেখানে অংশগ্রহণ করার জন্য। আর কথা না বাড়িয়ে তাহলে আমি আজ এই পর্বের সেরা আবৃত্তিকারের নাম ঘোষণা করি। এই পর্বে যে সেরা হয়েছে যে ছেলেটি, সে উদ্বোধনী পর্বেও সেরা হয়েছিল। নিশ্চয়ই এতক্ষণে অনেকেই বুঝে ফেলেছেন এই আজকের পর্বের সেরা আবৃত্তিকার হয়েছে বরিশালের চিন্ময় সাহা। সে 2য় শ্রেণীর শিক্ষার্থী। চিন্ময় সাহাকে অনেক অনেক অভিনন্দন। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব পুরস্কার আগের মতোই তোমার হাতে পৌঁছে দিতে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমার পুরস্কার নিশ্চয়ই পৌঁছে যাবে, এটা আমরা আশা করছি। আজকের অনুষ্ঠানের সমাপ্তি টানবো চিন্ময় সাহার আবৃত্তি শোনার মধ্য দিয়েই। তাই সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আহ্বান জানাচ্ছি যে কবিতা আবৃত্তি করে চিন্ময় সাহা এ পর্বের সেরা হলো সেই কবিতাটি দেখার জন্য বা শোনার জন্য। মাকাল লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। গৌরবর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরু মশাই বলেন তারে, বুদ্ধি জেনেই একেবারে। 2য় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন, বাদল নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাঁকি যুগল ভুরু। তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায়, এ কি? সকলকে সে জানিয়ে দিল, নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহী তার বক্ষ দুরু দুরু। পুলির পরে বসি দাদা বললি কানে কানে, গুরু মশাই গাল দিয়েছেন, বুঝিসনি তার মানে? রাখাল বলে, কখনো না, মা যে আমায় বলেন শোনা। সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা তোমায় দেখিয়ে দেব, চলো তো এইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ির কাছে। বেড়ার পরে লতায় যে থাক মা কাল ফুলে আছে। বললেন, দাদা সত্যি বলো, শোনার চেয়ে মন্দ হলো। তুমি শেষে বলতে কি চাও, গাল ফুলেছে গাছে? মা কাল আমি বলে রাখাল 2 হাত তুলে নাচে। 2 হাত কলম নিয়ে ছুটে খেলতে নাহি যায়। লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে। মেঝের পরে ছুটে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছি শুধু মাকাল চন্দ্র রায়।